এবার প্রথমে একটু চোখ রাখছি আবহাওয়ার খবরে, কারণ আবারও কলকাতাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা। আগামী 24 ঘন্টাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। নির্দিষ্ট করে কি জানানো হয়েছে, সৌজন মণ্ডল রয়েছেন টেলিফোনে, আমাদের প্রতিনিধি জানাবেন। সৌজন, একটু বিস্তারিত জানতে চাইবো আবহাওয়া দফতর কি বলছে পূর্বাভাসে। আবহাওয়া দপ্তরের যেটা পূর্বাভাস তাতে বলছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ডে একটা অক্ষরেখা তৈরি হয়েছে, যার জেরে আগামী 24 ঘন্টায় কলকাতা সহ আশেপাশের জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতার পাশাপাশি যে যে জেলাগুলো বৃষ্টিপাত হতে পারে সেগুলো হচ্ছে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া এবং হুগলি। এর পাশাপাশি উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশী জেলাগুলোতেও বৃষ্টিপাত হতে পারে, কিন্তু এই 24 ঘন্টা পর আর বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা এই মুহূর্তে থাকবে না। আর এই যে বৃষ্টিপাত হতে পারে এর জন্য যে মেঘটা জমা হয়েছে তার উচ্চতাটা হচ্ছে ভূমি থেকে 900 মিটার। এর জেরে যে দিনের যে স্বাভাবিক তাপমাত্রা, সেই স্বাভাবিক তাপমাত্রাও কিছুটা বৃদ্ধি পেতে পারে। কোয়েল, ধন্যবাদ সৌজন। কথা বললাম আমাদের প্রতিনিধি সৌজন মণ্ডলের সঙ্গে। বৃষ্টির সম্ভাবনা 2 চব্বিশ পরগনা, হুগলিতে 24 ঘন্টায় ঝড় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরে। এবার আসছি আবারও শ্রীভূমিতে বিধাননগর পুরসভা নিয়ে তৃণমূলের যে বৈঠক তা শুরু হয়েছে বলে আমরা জানতে পারছি। অবশেষে এই বৈঠকে যোগ দিয়েছেন সব্যসাচী দত্ত, বিধাননগরের মেয়র। বৈঠকে ফিরহাদ হাকিম এসে পৌঁছেছেন, জ্যোতিপ্রিয় মল্লিক রয়েছেন। আমাদের প্রতিনিধি সৌরভ গুহ এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, এর আগে যখন কথা হচ্ছিল সেই মুহূর্তে ফিরহাদ হাকিম এসে পৌঁছলেন এবং বৈঠক নিশ্চিতের মধ্যে শুরু হয়ে গিয়েছে, কিন্তু সব থেকে এই মুহূর্তে বিষয় গুরুত্বপূর্ণ যেটা, তা হলো আর কিছুক্ষণের মধ্যেই আজকে নির্বাচন কমিশন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে। তার আগে সব্যসাচী দত্তকে নিয়ে যে একটা অন্যরকম ইকুয়েশন তৈরি হয়েছে, রাজনৈতিক মহলে একটা জল্পনা তৈরি হয়েছে, সেইটা তুমি নিজে ওখানে রয়েছো, ঠিক আবহাওয়াটা কিরকম বুঝছো এবং একটু বিস্তারিত জানতে চাইবো এই মুহূর্তে সত্যি অঙ্কটা ঠিক কোন দিকে। ঘোষিতভাবে বিধাননগর পুরসভার কাউন্সিলরদেরকে এলাকা উন্নয়নের প্রশ্নে একটি দলীয় বৈঠক ডাকা হয়েছে। ঘোষিতভাবে আজকের বৈঠকের এজেন্ডা অবশ্যই তাই, যেখানে উপস্থিত রয়েছেন ফিরহাদ হাকিম, রয়েছেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সহ বাকি সমস্ত নেতৃবৃন্দ। কিন্তু আজকের এজেন্ডা যাই থাক না কেন, এটা কিন্তু রাজনৈতিক মহলে স্পষ্ট যে আজকের এই বৈঠক থেকে অবশ্যই সব্যসাচী দত্তকে নিয়ে তৃণমূল কংগ্রেসের ঠিক কি ভাবনা। সব্যসাচী দত্ত কি মেয়র পদে দলে তিনি যেভাবে আছেন সেভাবেই থেকে যাবেন, নাকি দল তাকে দুদিন আগে মুকুল রায়ের সঙ্গে এই বৈঠক করবার জন্য দল তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেবে, সেই বিষয়টা কি আজকের বৈঠক থেকে চূড়ান্ত হবে? এই জল্পনা, এই বিষয়টা কিন্তু আজকের এই বৈঠককে ঘিরে অবশ্যই রাজনৈতিক মহলে ঘুরছে। সব থেকে বড় কথা, তুমি যে কথাটা বললে যে আর কিছুক্ষণের মধ্যেই নির্বাচন ঘোষণা হতে চলেছে, তৃণমূল কংগ্রেসের অন্দরেও কিন্তু এই কথাটি রয়েছে যারা সব্যসাচী দত্তর বিরুদ্ধে, যে যখন একেবারে একটা যুদ্ধকালীন পরিস্থিতি প্রায় সম্মুখে এসে করা নাচ্ছে, সেই সময় মুকুল রায় যিনি দলে ছিলেন, এখন প্রতিস্পর্ধী চরিত্র বা প্রতিদ্বন্দ্বী দলের নেতা, তার সাথে এই সৌজন্য বৈঠক আদৌ কতটা হতে পারে, আদৌ এটা কি সম্ভব, এই প্রশ্নটা কিন্তু যারা সব্যসাচী দত্তের বিরুদ্ধে রয়েছেন তারা তুলছেন দলের অন্দরে। অন্যদিকে সব্যসাচী দত্ত বলছেন যে তিনি সৌজন্য দেখিয়েছেন এবং সেই জায়গা থেকেই মুকুল রায় তার বাড়িতে এসেছিলেন। কিন্তু রাজনীতির আবহ, রাজনীতি যেদিকে আবর্তিত হচ্ছে, সেই লোকসভা নির্বাচনের আগে মুকুল রায়ের সঙ্গে সব্যসাচী দত্তের বৈঠককে ঘিরে নিঃসন্দেহে রাজনৈতিক মহলে চাপানুতোর তুঙ্গে, এবং আজকের এই যেখানে বৈঠক হচ্ছে সেখানেও কিন্তু তোমাকে আমি বলছি যে এই মুহূর্তে প্রচুর পরিমাণে লোক অপেক্ষা করছে যে বৈঠকের পর তার আউটকামটা কি, তার বৈঠকের সিদ্ধান্তটা কি হবে। সুতরাং সেই জায়গা থেকে বোঝা যাচ্ছে যে আজকের এই বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে আগ্রহ এবং জল্পনা কিন্তু তুঙ্গে। সৌরভ, আপাতত অনেক ধন্যবাদ, আবারও পরবর্তীতে যোগাযোগ করছি। এই বৈঠক থেকে ঠিক কি বেরিয়ে আসে, নির্যাস কি হয়, সেদিকেই রাজনৈতিক মহলের লক্ষ্য রয়েছে। তবে হ্যাঁ, অবশ্যই তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যে সব্যসাচী দত্ত, তার রাজনৈতিক ভবিষ্যৎ কি আজকের বৈঠকে পরই ঠিক হয়ে যাবে, এই বিষয়টাও এই মুহূর্তে সব থেকে আলোচ্য। তবে আজকের বৈঠকে ঢোকার আগে সব্যসাচী দত্ত ঠিক কি বলেছেন শুনুন। দল ডেকেছে, এসছি না, বৈঠকে কি দল জিজ্ঞেস করে তার জবাব দলকে দেবো, সেটা তো উন্নয়নের স্বার্থেও হতে পারে। আজকে বিকেলে তো নির্বাচন কমিশন মডেল কোড অফ কন্ডাক্ট ডিক্লেয়ার করবে, তার আগে হয়তো কি কাজ হয়েছে সেটার পর্যালোচনা হতে পারে।
আর এই মুহূর্তে আমরা যে খবরে চোখ রাখবো তা হলো আজকেই লোকসভা ভোটের দিন ঘোষণার সম্ভাবনা। আজকে বিকেল 5টা নাগাদ সাংবাদিক বৈঠক করবে নির্বাচন কমিশন। এ ব্যাপারে আরো বিস্তারিত কথা বলবো। दिवाकर तिवारी আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের প্রতিনিধি। दिवाकर जी, आपसे जानना चाहेंगे, इलेक्शन कमीशन की प्रेस कॉन्फ्रेंस है 5 बजे में, तो क्या लग रहा है क्या होने वाला है? लास्ट जो लोकसभा इलेक्शन था उसके माफिकी के होगा या कुछ इस बार अलग होगा? क्या अभी तक जानकारी मिल पा रही है? देखिए, अभी तक जो जानकारी मिल पा रही है, चुनाव आयोग ने 5 बजे जो कॉन्फ्रेंस बुलाई है, चुनाव की तारीखों का ऐलान करेगा चुनाव आयोग। चुनाव आयोग की बैठक खत्म हो गई है। कल भी एक मैराथन बैठक थी जिसमें चुनाव के बाबत सारी तैयारियों का जायजा लिया गया और कितने फेजेज में चुनाव कराए जा सकते हैं इसको लेकर चुनाव आयोग ने मंथन किया। और ये खबर आ रही है, जो सोर्सेज हैं वो बता रहे हैं कि 8 से 9 फेजेज में, जिस तरीके से पिछली बार चुनाव हुए थे विभिन्न फेजेज में, उन फेजेज में चुनाव कराए जा सकते हैं। इसलिए इस बार चुनाव आयोग ने पूरी एहतियात बरती है। साथ ही वीवीपैट का जो इशू था कि वीवीपैट का इस्तेमाल किया जाना है ज्यादा से ज्यादा मतदान केंद्रों पे, तो इन सारे इंतजामात के बीच चुनाव आयोग ने 5 बजे प्रेस कॉन्फ्रेंस बुलाई है और 5 बजे चुनाव के तारीखों का ऐलान कर दिया जाएगा। हमारे सूत्र बता रहे हैं कि ये 8 से फेजेज हो सकता है। चुनाव आयोग सुरक्षा के इंतजामात को लेकर फेजेज को बढ़ाने को लेकर भी विचार कर सकती है, क्योंकि पैरामिलिट्री फोर्सेज और सुरक्षा के कड़े इंतजामात की जरूरत होती है। जो संवेदनशील बूथ हैं या जो नक्सल प्रभावित एरियाज हैं, जिस तरीके से देश में हालात है, सिक्योरिटी थ्रेट है, इसके मद्देनजर चुनाव आयोग फेजेज में कई फेजेज में चुनाव करने का निर्णय ले सकता है। तो 5 बजे चुनाव आयोग पर निगाहें टिकी हुई है कि 5 बजे चुनाव के तारीखों का ऐलान होगा, तो कितने फेजेज में होगा ये चीजें साफ हो जाएगी। जी दिवाकर जी, बहुत बहुत धन्यवाद। এদিকে ভোটের আগে শহরে হাওয়ালা মারফত টাকা। শনিবার রাতে কলকাতার ধর্মতলা এলাকা থেকে 87,50,000 টাকা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। ধৃত মোহাম্মদ ওয়াসিম খান তালতলার বাসিন্দা। এই ওয়াসিম খানের সঙ্গে আদৌ কোনো রাজনৈতিক দলের যোগাযোগ রয়েছে কিনা তা জানতে ইতিমধ্যেই গোয়েন্দা শাখা জিজ্ঞাসাবাদ শুরু করেছে ওয়াসিম খানকে। এই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয়েছে 87,50,000 টাকা। আসছে পরের খবরে। পুলিশের পোশাকেই যোগ্য। বিজেপি নেতাদের সঙ্গে যজ্ঞে সামিল হাওড়া পুলিশের ডিসি অনন্ত নাগ, তার সঙ্গী থানার আইসিও। শুধু তাই নয়, রেলের জমিতে এই মন্দির তৈরি হলেও রেলের অনুমতি ছিল না বলে অভিযোগ উঠছে। হাওড়া শালিমারের এই ঘটনাতে শোরগোল পড়ে গিয়েছে। সার্ভিস রুল না মানার অভিযোগ আইপিএস এবং আইসির বিরুদ্ধে। পুলিশের ইউনিফর্মে ধর্মীয় রীতিনীতিতে অংশগ্রহণ করা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তুঙ্গে। দেবাশিস চক্রবর্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে মুহূর্তে টেলিফোন রয়েছেন। দেবাশিস, আজকে এই হাওড়া শালিমারের ঘটনা ইতিমধ্যে তো বিতর্ক তুঙ্গে, যেভাবে সার্ভিস রুল ব্রেক করে দুই পুলিশের দুই পদাধিকারী তারা যজ্ঞে সামিল হয়েছেন, তারা কি নিজেরা জানতেন না যে এভাবে ইউনিফর্ম পরে এরকম কোনো কিছু করা যায় না? একেবারে পরিষ্কার যে তারা জানতো যে তাদের ছবি তোলা হচ্ছে এবং তারা পরিষ্কারভাবে যখন তাদেরকে বেল্ট খুলতে বলা হয়, জুতো খুলে তারা বিরোধীতে আসেন, তারা কিন্তু অবশ্যই ওয়াকিবহল। একজন আইপিএস অফিসার যিনি ইন্ডিয়ান সার্ভিস পুলিশ সার্ভিসের রুলস না জেনে আইপিএস হয়েছেন, এটা একেবারেই সম্ভব না। তার দাবি একেবারেই তিনি হঠাৎ করেই হাজির হয়েছিলেন এবং তাকে আবেদন করায় তিনি পুজো করেছেন। ঠিক এরকম বিবৃতি দিয়েছেন হাওড়া সিটি পুলিশের যে পুলিশ কমিশনার বিশাল গর্গ। এই সম্প্রচারের পর, খবর সম্প্রচারের পর তাকে ডেকে পাঠায় এবং তিনি পরিষ্কার করে জানান যে তিনি শুধুমাত্র নিরাপত্তার খাতিরে গেছিলেন এবং সেখানে তাকে আবেদন জানানো বলে পুজো করছেন। অন্যদিকে আরো একজন অর্থাৎ আইসি ব্রিগাডেন, তারও একই দাবি ডিসি বড়বাবু অর্থাৎ ডিসি সাহেব গেছেন বলেই তাকে সেখানে হাজির হতে হয়েছে। ফলে একটা জায়গায় প্রশ্ন হচ্ছে, একদিকে রেলের যে জমি যেখানে রেলের অনুমতি ছাড়া পুজো হচ্ছে, সেখানেই বা কেন এই আধিকারিকরা পুজো দিলেন এবং পুজো যখন দিলেন তখন তাদের সার্ভিস রুল ব্রেক করে পুলিশের পোশাকে কেন দিলেন? সার্ভিস রুল না মানার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে, সেক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থাও যে তাদের বিরুদ্ধে নেওয়া হতে পারে সে ব্যাপারেও কি তারা ওয়াকিবহাল ছিলেন না?
একেবারে পরিষ্কার ওয়াকিবহল যথেষ্টই ছিল, কিন্তু তারা ভেবেছিল হয়তো সেই মুহূর্তে কোন রকম, অর্থাৎ তাদের মাথায় টুপি এবং কোমরে বেল্ট না থাকায় তারা হয়তো কিছুটা বোঝাতে পারবেন আধিকারিকদের, তবে সেটি কিন্তু সম্ভব হয়নি। মন্ত্রী অরূপ রায়, তারও নির্দেশ গেছে পুলিশ কমিশনারের কাছে যে সব রকম তদন্ত করতে হবে, এবং তদন্তের জন্যই ইতিমধ্যেই বিভাগীয় তদন্ত শুরু করেছে পুলিশ, আমরা সূত্রে জানতে পেরেছি। ডিসিকে এবং আইপি ব্রিগেডের তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। একদিকে জিজ্ঞাসাবাদ, অন্যদিকে কেন এই ছবি ভাইরাল করা হলো, বা কারা ভাইরাল করলো সেটাও খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে ব্রিগেডেন এবং ডিসি সাউথকে। অনেক ধন্যবাদ দেবাশিস, আপাতত আবারও পরবর্তীতে যোগাযোগ করব। আর এই ঘটনার পরে মন্দিরের পুরোহিত এবং মন্দির কমিটির সম্পাদক তারা কি বলছেন শুনুন। बीजेपी वाला आदमी आया था 5-10 आदमी, जो एक पुलिस ऑफिसर आया था अनंतनाग, जो कलकत्ता का पुलिस ऑफिसर, और मूर्ति का डोनेशन देने वाला आए थे महेश सुंतालिया पास। और बेगार्डन में नहीं है, इधर ही रहता है, और आंध्रा अनंतनाग आईपीएस। हाँ आईपीएस ऑफिसर। वो पूजा किया था सर? वो पूजा के लिए आए थे, वो पूजा किया है इधर, पूर्णाहुति भी किया है। একটা অফিসার এসেছিল, আইপিএস কি জানি না, কিন্তু কাকি ড্রেস দেখলাম, এসে দাঁড়িয়ে ছিল, দেখলো পূজা, ওনার আমার বাবার পূজার সঙ্গে কথা বললো, চলে গেল। আমি চিনি না ওকে, আইসি কিনা জানি না, সাদা ড্রেসের পুলিশ অফিসার ছিল, ওখান থেকে দাঁড়িয়েছিল। রেল বলেছে 2টা তুলে দিতে হবে আমাকে, ইরকান থ্রু ইরকান বলে আমি তুলে দিতে রাজি আছে, আমাকে 2টা মন্দির করে দিলে, 2টা মন্দির করে দিল, আমি তুলে দিলাম। আর লিখিত কিচ্ছু নেই, লিখিত কিছু নেই, মুখে মুখে সব চলছে সব। যে কোনো মন্দিরে পারমিশন নেই, ওটা কি কোনো মন্দিরে পারমিশন নেই। এটা এই জায়গাটা 1922-তে আমাদের লোক যারা ছিল, রেলের লোক, ওরা অকুপাই করেছে। তখন তো ইন্ডিয়ান গভর্নমেন্টও ছিল না, ওটি যখন ব্রিটিশ করেন। তারপর চলছে, এখন 92 ইয়ার্স হয়ে গেলে, 97 ইয়ার্স হচ্ছে, 1922-তে স্টার্ট হয়েছে, আজকে 97 ইয়ার্স হয়ে গেছে।